এক কোটিপতি বিধবা মহিলা অটোচালকের সাথে যা করলেন তা দেখে মানবতা কিপে উঠল। মুম্বাইয়ের উঁচু উঁচু ইমারতগুলোর মাঝে একটি আলিশান বাংলো ছিল। বাইরে থেকে দেখে মনে হতো এখানে কোনো খুব সুখী মানুষ থাকে, কিন্তু সেই বাংলোর ভেতরে থাকা মহিলাটি প্রতি রাতে বালিশ ভিজিয়ে ঘুমাত। তার নাম ছিল অনন্যা মেহরা। অনন্যা মেহরা দেশের একজন নামী বিজনেসওম্যান, অনেকগুলো কোম্পানির মালকিন, ব্যাংক ব্যালেন্সে কোটি কোটি টাকা, দামি গাড়ি, বিদেশি চাকর-বাকর। কিন্তু তবুও তার চোখে সবসময় একটা শূন্যতা থাকত, কারণ অনন্যা ছিল বিধবা। ৩ বছর আগে তার স্বামী রাহুল মেহরার একটি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল। সেই দুর্ঘটনা শুধু রাহুলকে কেড়ে নেয়নি, তা অনন্যার হাসি, তার ভরসা এবং তার পুরো পৃথিবীটাকেও সাথে নিয়ে গিয়েছিল। সেই দিনের পর অনন্যা নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে দিয়েছিল। সকাল থেকে রাত পর্যন্ত মিটিং, ডিল, নম্বর, যাতে মনটা ভাবার সময় না পায়। কিন্তু রাত বড়ই নির্মম হয়। প্রতি রাতে সেই ঘরে, সেই বিছানায় যেখানে একসময় রাহুল বসে তাকে চা খাওয়াতো, আজ সেখানে শুধু নীরবতা থাকত। এক সকালে অনন্যার এক জরুরি মিটিংয়ে যাওয়ার ছিল। ড্রাইভার ফোন করল, ম্যাডাম গাড়ি খারাপ হয়ে গেছে, একটু সময় লাগবে। অনন্যার রাগ হলো না, শুধু ক্লান্তি এলো। তিনি জীবনে প্রথমবারের মতো এমন এক সিদ্ধান্ত নিলেন, অটো নিয়ে নি। বাংলোর বাইরে দাঁড়িয়েছিল একটা পুরনো কালো হলুদ অটো। অটো ড্রাইভারের বয়স প্রায় ২৮ বছর। সাধারণ পোশাক, মুখে পরিশ্রমের ছাপ, কিন্তু সুন্দর গঠন। ম্যাম সাহেব, কোথায় যেতে হবে? তার গলায় নম্রতা ছিল। অনন্যা জায়গার নাম বললেন। শহরের ছুটন্ত রাস্তাগুলোর মাঝে অটোর কাঁচ দিয়ে বাইরে তাকাতে তাকাতে অনন্যা হঠাৎ অতীতে হারিয়ে গেলেন। তখনই অটোওয়ালা বলল, ম্যাডাম, যদি কিছু মনে না করেন তবে একটা কথা জিজ্ঞেস করি। অনন্যা চমকে উঠলেন। সাধারণত মানুষ তাকে প্রশ্ন করতে ভয় পেত। জিজ্ঞেস করুন, তিনি ধীরে বললেন। আপনাকে খুব উদাস লাগছে, অটোওয়ালা বলল। ধনী লোকেরাও কি এত দুঃখী হয়? এই প্রশ্নটা সোজা হৃদয়ে গিয়ে লাগল। অনন্যা কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর প্রথমবারের মতো কোনো অপরিচিতের কাছে বললেন, দুঃখ টাকা দেখে আসে না, দুঃখ মানুষ দেখে আসে। অটোওয়ালা হেসে দিল, ঠিক বলেছেন ম্যাডাম, আমার কাছে টাকা নেই, কিন্তু আমার মা বেঁচে আছেন, তাই আমি নিজেকে ধনী মনে করি। অনন্যার চোখ ভিজে এলো। একজন অটোওয়ালা আর এত বড় কথা। তারপর সে অফিসে চলে গেল, সেখানে অনেকক্ষণ কাটাল। মিটিংয়ের পর অনন্যা জেনে শুনেই সেই অটোটাকেই আবার ডাকলেন। কেন জানি না সেই মানুষটার সাথে বসে তার হালকা লাগছিল। পথে বৃষ্টি শুরু হলো, প্রবল বৃষ্টি। অটোওয়ালা সাথে সাথে গাড়ির সাইডে দাঁড় করালো। একটা প্লাস্টিক কভার বের করে পেছনে বসা অনন্যাকে দিল। ম্যাডাম, ভিজে যাবেন। অনন্যার হঠাৎ মনে পড়ল, রাহুলও ঠিক এভাবেই তার খেয়াল রাখত। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। অটোওয়ালা ঘাবড়ে গেল। ম্যাডাম, আমি কি ভুল কিছু বলে ফেললাম? অনন্যা মাথা নাড়লেন। না, আপনি তো এমন কিছু করেছেন যা আমার নিজের লোকেরাও এখন করে না। অটোওয়ালা চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর বলল, ম্যাডাম, দুঃখ ভাগ করলে কমে, যদি মন চায় তো বলুন। আর সেদিন এক কোটিপতি মহিলা একজন অটোওয়ালার সামনে নিজের ভাঙা মনটা খুলে দিলেন। তিনি জানালেন কিভাবে তার স্বামী চলে গেল, কিভাবে টাকা সব থাকা সত্ত্বেও কিছুই দিতে পারল না। অটোওয়ালা মন দিয়ে শুনতে থাকল, কোনো বাধা না দিয়ে, কোনো বিচার না করে, যেমন কোনো আপন মানুষ শোনে। যখন অটো বাংলোর সামনে থামল, অনন্যা ভাড়ার চেয়ে অনেক বেশি টাকা বাড়িয়ে দিলেন। অটোওয়ালা হাত জোর করল, না ম্যাডাম, আমার মেহনতের দাম এইটুকুই। অনন্যা প্রথমবার হাসলেন, সত্যিকারের হাসি। তিনি জিজ্ঞেস করলেন, আপনার নাম? রাজু, অটোওয়ালা বলল। অনন্যা মনে মনে নামটা আওড়ালেন, রাজু। তিনি জানতেন না এই নামটাই তার জীবনের সবচেয়ে বড় গল্প লিখতে চলেছে। রাজু চলে যাওয়ার পর অনন্যা যখন দরজা বন্ধ করলেন, তখন বাংলোটা আগের চেয়েও বেশি ফাঁকা লাগছিল। কিন্তু আজ প্রথমবার এই নিস্তব্ধতায় তার ভয় লাগল না, কারণ কোথাও না কোথাও তার মনে একটা আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল, পৃথিবীতে এখনও ভালো মানুষ বেঁচে আছে। সেই রাতে অনন্যা ঘুমাতে পারলেন না। বারবার রাজুর কথাগুলো মনে পড়ছিল, তার সারল্য, স্বচ্ছ চোখ আর সেই বাক্যটা, আমার কাছে টাকা নেই, কিন্তু আমার মা বেঁচে আছেন, তাই আমি নিজেকে ধনী মনে করি। অনন্যা পাশ ফিরলেন। তিনি ছাদের দিকে তাকিয়ে বিড়বিড় করলেন, ইস, আমিও যদি এমনটা ভাবতে পারতাম। পরের দিন অনন্যা ড্রাইভারকে ছুটি দিয়ে দিলেন। কারণটা তিনি নিজেকেও বলেননি। তিনি বাংলোর বাইরে এলেন আর অবাক হয়ে গেলেন, সেই একই অটো, সেই রাজু,
সেই সারল্য! রাজু তাকে দেখেই মাথা নত করল। নমস্তে ম্যাডাম। অনন্যা হাসলেন। আজ তাড়াতাড়ি চলে এলে? রাজু মৃদু হাসির সাথে বলল, কিছু সাওয়ারি রোজ কপালগুনে পাওয়া যায়, তাদের হারানো উচিত নয়। অনন্যার বুকটা এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। তিনি চুপচাপ অটোতে বসে পড়লেন। আজ অনন্যা মিটিং বাতিল করে দিয়েছিলেন। তিনি রাজুকে বললেন, আজ আমার বিশেষ কোথাও যাওয়ার নেই, শুধু শহরটা ঘুরিয়ে দেখাও। রাজু আয়না দিয়ে দেখল, ম্যাডাম, এই শহর অনেক কিছু দেখায়, ভালো মন্দ। আজ সব দেখাও, অনন্যা বললেন। অটো চলতে থাকলো আর শহরের আসল ছবি সামনে আসতে লাগল। ফুটপাতে ঘুমন্ত শিশু, আবর্জনার মধ্যে খাবার খোঁজা মহিলারা, এক মহিলার হাতে শুকিয়ে যাওয়া বাচ্চা আর চোখে অসহায়তা। অনন্যার গলা বুঝে এলো, রাজু, মানুষ এত কষ্টে কিভাবে বেঁচে থাকে? রাজু ধীরে বলল, ম্যাডাম, যাদের কাছে কোনো বিকল্প থাকে না, তারা পরিস্থিতির সাথে আপোষ করে নেন। কিছুক্ষণ পর রাজু অটোটা একটা ছোট চায়ের দোকানের সামনে থামালো। ম্যাডাম, যদি কিছু মনে না করেন, আমার মা এখানেই চা খান, আজ ওনার সাথে দেখা করে নিন। অনন্যা একটু ইতস্তত করলেন, কিন্তু তারপর নেমে পড়লেন। এক বৃদ্ধা মহিলা, সাদা শাড়ি, কাঁপা হাত আর চোখে মমতা। মা, রাজু ডাকল। বৃদ্ধা অনন্যাকে দেখলেন আর সাথে সাথে বললেন, ওরে বউ, কত সুন্দর তুই! অনন্যা থমকে গেলেন। মা, ইনি ম্যাডাম। রাজু লজ্জা পেল, কিন্তু অনন্যার চোখ ভিজে এলো। মা, তার মুখ থেকে আপনা আপনি বেরিয়ে এলো। বৃদ্ধা তার মাথায় হাত রাখলেন। ভালো থেকো মা, ভগবান সব ঠিক করে দেবে। সেই একটা স্পর্শে অনন্যা সেই আপনত্ব খুঁজে পেলেন যা বহু বছর আগে হারিয়েছিলেন। চা খেতে খেতে অনন্যা জানতে পারলেন রাজুর স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছিল। বলে গিয়েছিল, অটো চালিয়ে আমি আমার জীবন নষ্ট করব না। রাজু কখনো কারো কাছে অভিযোগ করেনি, শুধু মাকে আগলে রাখত আর রোজ পরিশ্রম করত। অনন্যার চোখ দিয়ে জল পড়তে লাগল। রাজু, তোমার কখনো রাগ হয়নি? রাজু হেসে বলল, ম্যাডাম, রাগ পেট ভরায় না, আর বদলা মাকে ওষুধ কিনে দেয় না। এটা শুনে অনন্যার মন পুরোপুরি গলে গেল। বিকেলে অনন্যা একটা বড় প্যাকেট রাজুকে দিলেন। এটা রাখো। রাজু দেখল ভেতরে দামি ওষুধ ছিল। ম্যাডাম, এগুলো খুব দামি। অনন্যা বললেন, আজ তুমি আমাকে মানবতা শিখিয়েছ, এটা তার ফি হিসেবে ধরে নাও। রাজুর চোখে জল এসে গেল। তিনি প্রথমবার কোনো ধনী মানুষকে মন থেকে নত হতে দেখলেন। যখন অটো বাংলোর সামনে থামল, রাজু বলল, ম্যাডাম, কাল দেখা হবে। অনন্যা মাথা নাড়লেন, হ্যাঁ, কালও আর তার পরেও। দরজা বন্ধ হলো, কিন্তু অনন্যার মন আজ প্রথমবার খোলা ছিল। তিনি জানতেন না এই সম্পর্ক কোথায় যাবে, কিন্তু এটুকু অবশ্যই জানতেন যে এই গল্প শুধু বন্ধুত্বের থাকবে না। পরের সকালে অনন্যা খুব তাড়াতাড়ি উঠে পড়লেন। এমন নয় যে তার কোনো মিটিং ছিল বা কোনো ডিল ক্লোজ করার ছিল। আজ তার মুখে সেই অস্থিরতা ছিল যা অনেক বছর পর কোনো আপন মানুষের সাথে দেখা করার আগে হয়। তিনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিলেন। দামি শাড়ি, সাধারণ মেকআপ, কিন্তু চোখে এক অন্যরকম জেল্লা। তিনি নিজের উপর অবাক হচ্ছিলেন। একজন অটোওয়ালার জন্য আমি এত অস্থির কেন? রাজু সব সময়ের মতো ঠিক সময় চলে এলো, কিন্তু আজ কিছু একটা বদলানো ছিল। অনন্যা আসতেই রাজু মাথা নিচু করে বলল, ম্যাডাম, আজ আপনাকে কোথাও নিয়ে যেতে হবে? অনন্যা হাসলেন, আজ তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো। রাজু চমকে উঠল, আমার বাড়িতে? হ্যাঁ, অনন্যা বললেন, যদি তোমার আপত্তি না থাকে। রাজু কিছুক্ষণ চুপ থাকল, তারপর বলল, ম্যাডাম, ওটা খুব ছোট। আর আর কি? অনন্যা নরম গলায় জিজ্ঞেস করলেন। ওটা আপনার দুনিয়ার মতো নয়। রাজুর গলা নিচু ছিল। অনন্যা প্রথমবার কড়া স্বরে বললেন, রাজু, আজ আমি দুনিয়া দেখতে নয়, মানুষ দেখতে যাচ্ছি। অটো একটা সরু গলিতে থামল। চারদিকে ছোট ছোট ঘর, নর্দমার গন্ধ আর কোলাহল। কিন্তু এক কোণে একটা পরিষ্কার ঘর। রাজুর মা দরজায় দাঁড়িয়েছিলেন। এসেছিস বউ? তিনি হেসে বললেন। অনন্যার গলা বুজে এলো। তিনি ঝুঁকে তার পা ছুলেন। সেদিন অনন্যা মেঝেতে বসে রাজুর মায়ের হাতের রান্না খেলেন। সাধারণ ডাল, শুকনো সবজি আর প্রচুর ভালোবাসা। প্রতিটা গ্রাসের সাথে অনন্যার মনে হচ্ছিল তিনি ধনী নন, স্রেফ একজন নারী। কিন্তু সব গল্পে শান্তি বেশি সময় টেকে না। পরের দিনই অনন্যার জীবনে ঝড় এলো। তার অফিসে খবর ছড়িয়ে পড়েছিল যে ম্যাডাম রোজ একজন অটোওয়ালার সাথে আসা যাওয়া করেন। বোর্ড মিটিংয়ে এক সিনিয়র ডিরেক্টর বললেন, অনন্যা, এটা তোমার স্টেটাসের বিরুদ্ধে।
অন্যজন যোগ করলেন, সোশ্যাল মিডিয়ায় কথা হচ্ছে। অনন্যা চুপ থাকলেন। তারপর বললেন, আমার পরিশ্রম কি কোনো অটোর কারণে কমে যায়? ঘরে নিস্তব্ধতা নেমে এলো। ওদিকে রাজুও শহরের গুঞ্জন থেকে বাঁচতে পারল না। অটো স্ট্যান্ডে অন্য চালকেরা হাসাহাসি শুরু করল। আরে রাজু, এখন তো তুই কোটিপতি হতে চলেছিস, নিশ্চয়ই কোনো জাদু করেছিস। রাজুর মুখ নিচু হয়ে গেল। তিনি বাড়ি ফিরলে মা জিজ্ঞেস করলেন, বাবা আজ এত চুপ কেন? রাজু ভেঙে পড়ল। মা, আমি ম্যাডামের দুনিয়ার নই। তার গলা কাঁপছিল। মানুষ আজে বাজে কথা বলছে। মা তার হাত ধরলেন। মানুষ তো ভগবানের দিকেও আঙুল তোলে বাবা, তুই তো মানুষ। বিকেলে যখন রাজু অটো নিয়ে এলো না, অনন্যা অস্থির হয়ে উঠলেন। তিনি নিজে গাড়ি বের করলেন আর সেই গলিতে পৌঁছালেন। রাজু তাকে দেখে অবাক হয়ে গেল। ম্যাডাম, আপনি এখানে? অনন্যা সরাসরি প্রশ্ন করলেন। আজ কেন এলে না? রাজু চুপ থাকল। রাজু, অনন্যার গলা ভেঙে এলো। যদি আমি কারণ হই তো পরিষ্কার করে বলো। রাজুর চোখে জল এসে গেল। ম্যাডাম, আপনি অনেক বড়, আর আমি স্রেফ। অনন্যা প্রথমবার উঁচু গলায় বললেন, তোমার দারিদ্র্য আমার কাছে ছোট মনে হয় না, কিন্তু তোমার ভয় আমাকে ভেঙে দেয়। রাজু থতমত খেয়ে গেল। অনন্যা ধীরে বললেন, আমি জীবনে সব কিছু হারিয়েছি রাজু, এখন কাউকে হারানোর হিম্মত নেই। রাজুর মন ভরে গেল, কিন্তু তখনই এক আওয়াজ এলো, ম্যাডাম। পিছনে অনন্যার এক আত্মীয় দাঁড়িয়েছিল, সেই যে তার সম্পত্তির উপর নজর রাখত। আপনি এখানে, এই লোকের বাড়িতে? তার চোখে বিষ ছিল। রাজু পিছিয়ে গেল। অনন্যা সামনে এগিয়ে এলেন আর প্রথমবার সবার সামনে বললেন, হ্যাঁ, কারণ এখানে আমি একজন মানুষ পেয়েছি। পুরো মহল্লা থমকে গেল। সেই রাতে অনন্যা আর রাজু কেউই ঘুমাতে পারলেন না। একজন নিজের নাম আর সম্মানের জন্য লড়াই করছিলেন, অন্যজন নিজের অবস্থান আর ভয়ের সাথে। দুজনেই জানতেন এখন আর ফিরে যাওয়া সহজ নয়, কারণ যখন দুটো ভাঙা মন একে অপরের সাহারা হয়ে যায়, তখন পৃথিবীর সবচেয়ে বড় দেওয়ালগুলো ছোট মনে হতে থাকে। কিন্তু অনন্যা আর রাজু জানতেন না, এই দেওয়ালগুলোর পেছনে কাঁটা লুকিয়ে আছে। পরের কয়েকদিনে অনন্যার জীবন আবার একটা যুদ্ধে পরিণত হল। অফিসে ফাইলের চেয়ে বেশি ফিসফাস জ্বলতে লাগল। ওই অটোওয়ালা ওকে ব্ল্যাকমেল করছে, নিশ্চয়ই কোনো চাল আছে, এত বড় মহিলার মাথা খারাপ হয়ে গেছে। অনন্যা শুনে যাচ্ছিলেন, চুপচাপ, কিন্তু প্রতিটা শব্দ মনে হাতুড়ির মতো লাগছিল। সেই দিনই তার উকিল এসে বললেন, ম্যাডাম, আপনার শ্বশুরবাড়ির লোকেরা আপনাকে মানসিকভাবে অসুস্থ ঘোষণা করানোর চেষ্টা করছে। অনন্যার হাত থেকে কলমটা পড়ে গেল। কি? যদি ওরা প্রমাণ করতে পারে যে আপনি ভুল সঙ্গতে আছেন, তবে আপনার সম্পত্তির ওপর দাবি করতে পারে। অনন্যা বুঝতে পারলেন, এখন লড়াই শুধু সম্পর্কের ছিল না, লড়াইটা ছিল মানবতা বনাম লোভের। ওদিকে রাজুর অবস্থাও খারাপ ছিল। এক বিকেলে অটো স্ট্যান্ডে দুজন লোক তাকে ঘিরে ধরল। খুব উড়ছিস আজকাল, একজন বলল। অন্যজন হাসল। কত টাকা নিয়েছিস ওই মহিলার থেকে? রাজু রেগে গিয়ে বলল, ভাই, আমি পরিশ্রম করে কামাই। পরের মুহূর্তেই তাকে মাটিতে ফেলে দেওয়া হলো। মনে রাখিস, একজন তার কানে বলল, যদি ওই মহিলার থেকে দূরে না যাস, তবে পরের বার অটো নয়, তোর হাড় ভাঙব। রাজু রক্তমাখা অবস্থায় বাড়ি পৌঁছল। মা তাকে দেখে চিৎকার করে উঠলেন, বাবা, কার নজর লাগল তোকে? রাজু চোখের জল লুকিয়ে বলল, মা, আমি অনন্যা ম্যাডাম থেকে দূরে থাকব। মা তার মুখটা ধরে বললেন, ভয়ের সিদ্ধান্ত জীবন বরবাদ করে দেয় বাবা। পরের দিন রাজু অটো নিয়ে এলো না। অনন্যা অপেক্ষা করতে থাকলেন। ঘণ্টার পর ঘণ্টা ফোন করলেন, বন্ধ। তার বুক কেঁপে উঠল। তিনি নিজে রাজুর গলিতে পৌঁছালেন। দরজা খোলা ছিল। রাজুকে ব্যান্ডেজ করা অবস্থায় দেখে অনন্যার চিৎকার বেরিয়ে এলো, এটা কে করেছে? রাজু নজর নিচু করে নিলেন। ম্যাডাম, আপনার এখানে আসা উচিত হয়নি। অনন্যা কেঁদে ফেললেন। আমার কারণে তোমাকে মারা হলো? রাজু ধীরে বললেন, না ম্যাডাম, আমাকে আমার সীমা দেখানো হলো। এটা শুনেই অনন্যার ভেতরে কিছু একটা ভেঙে গেল। সেই বিকেলে অনন্যার আত্মীয়রা সরাসরি রাজুর বাড়িতে পৌঁছাল। দেখো ছেলে, একজন বলল, এটা 5 লাখের চেক। রাজু থতমত খেয়ে গেল। ওই মহিলার থেকে দূরে সরে যাও, জীবন আরামে কাটবে। রাজুর মা চেকটা তুলে নিলেন। সবাই ভাবল এবার রফা হয়ে যাবে, কিন্তু পরের মুহূর্তেই মা চেকটা ছিঁড়ে ফেললেন। আমার ছেলের সম্মান তোমাদের টাকার চেয়ে বড়। পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। অনন্যার চোখ দিয়ে নিঃশব্দে জল বইতে লাগল। সেই রাতে অনন্যা একটা বড় সিদ্ধান্ত নিলেন। পরের সকালে প্রেস কনফারেন্স ডাকা হলো। ক্যামেরার সামনে অনন্যা বললেন, আমি জীবনে অনেক টাকা কামিয়েছি,
কিন্তু মানবতা আমাকে একজন অটোওয়ালা শিখিয়েছে। পুরো দেশ নড়ে উঠল। সোশ্যাল মিডিয়া দুভাগে ভাগ হয়ে গেল। কেউ প্রশংসা করল, কেউ বিষ উগড়াল। কিন্তু অনন্যা ভয় পাননি। তিনি রাজুকে ডাকলেন। রাজু, তিনি কাপা কাপা গলায় বললেন, আমি তোমাকে আবার এই আগুনের মধ্যে টানতে এসেছি। রাজু চুপ থাকল। আমি একা লড়তে পারব না। অনন্যার চোখ ভিজেছিল। যদি তুমি সাথে দাও তবে পুরো দুনিয়ার সাথে লড়ে যাব। রাজু প্রথমবার সরাসরি তার চোখের দিকে তাকাল। ম্যাডাম, তার গলা ভারী ছিল, আমি গরিব হতে পারি কিন্তু কাপুরুষ নই। অনন্যার শ্বাস আটকে গেল। কিন্তু তখনই আরেকটা ধাক্কা এলো। কোর্ট থেকে নোটিশ এলো, অনন্যাকে বাড়ি খালি করার আদেশ। তারই বানানো পৃথিবী তার কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছিল। তিনি ভেঙে পড়লেন। রাজু তার হাতটা শক্ত করে ধরল। ম্যাডাম, আজ যদি আপনি রাস্তায়ও চলে আসেন তবু আপনি একা হবেন না। অনন্যা ফুপিয়ে কেঁদে উঠলেন। সেই রাতে অনন্যা প্রথমবার রাজুর মায়ের পায়ে মাথা রাখলেন। মা, তার গলা কাঁপছিল, যদি আপনার ছেলে আমার সাহারা হতে পারে তবে কি আমি তার জীবন হতে পারি? মায়ের চোখের জল গড়িয়ে পড়ল। মা, সুখ দুঃখ সাথে কাটানোর নামই তো বিয়ে। রাজু থতমত কেয়ে গেল। অনন্যা প্রথমবার নিজের মনের কথা বিনা ভয়ে বলে দিয়েছিলেন। কিন্তু গল্প এখনও শেষ হয়নি, কারণ সমাজের শেষ আঘাতটা বাকি ছিল। সকাল হতেই অনন্যার বাংলোর বাইরে মিডিয়ার ভিড় জমে গেল। ক্যামেরা, মাইক আর প্রশ্ন, আপনি কি সত্যি একজন অটো ড্রাইভারকে বিয়ে করতে যাচ্ছেন? এটা কি পাবলিসিটি স্ট্যান্ট? আপনার নিজের স্ট্যাটাসের কি কোনো পরোয়া নেই? অনন্যা চুপচাপ সব শুনছিলেন। তার মুখে ভয় ছিল না, ছিল শুধু ক্লান্তি। এত লড়াইয়ের পর আজ শেষ ফয়সালা হওয়ার ছিল। কোর্টে অনন্যার বিরুদ্ধে তার শ্বশুরবাড়ির লোকদের পিটিশন জমা পড়ল। যুক্তি দেওয়া হলো, এই মহিলা মানসিকভাবে অস্থির, একজন অটো ড্রাইভারের প্রভাবে পড়ে নিজের সিদ্ধান্ত নিচ্ছেন। বিচারক অনন্যাকে জিজ্ঞেস করলেন, আপনি কি কিছু বলতে চান? অনন্যা উঠে দাঁড়ালেন। পুরো কোর্টে নিস্তব্ধতা ছিল। তিনি বললেন, হ্যাঁ, আমি বলতে চাই, আমি বিধবা কিন্তু পাগল নই। যদি কোনো গরিব মানুষের কাছ থেকে মানবতা শেখা অপরাধ হয় তবে হ্যাঁ, আমি এই অপরাধ স্বীকার করছি। কোর্টে ফিসফাস শুরু হলো। এরপর বিচারক রাজুকে ডাকলেন। রাজু ভয় পেয়ে দাঁড়িয়েছিলেন, সাধারণ পোশাক, নিচু নজর। বিচারক জিজ্ঞেস করলেন, তুমি কি অনন্যার ওপর কোনো ধরনের চাপ দিচ্ছ? রাজু মাথা তুললেন, প্রথমবার পুরো আত্মসম্মানের সাথে। না সাহেব। তার গলা কাঁপছিল, কিন্তু সত্য ছিল। আমি কখনো ম্যাডামের কাছে কিছু চাইনি। আমি তো আজও অটোই চালাই, আর যদি তিনি আমাকে ছেড়েও দেন তবু আমি তাকে দোয়াই দেব। পুরো কোর্ট স্তব্ধ হয়ে গেল। বিচারক রায় শোনালেন, কোনো মহিলার কাউকে ভালোবাসা মানসিক অসুস্থতা নয়। এই পিটিশন খারিজ করা হলো। অনন্যার চোখের জল উপচে পড়ল, কিন্তু এখনও একটা শেষ পরীক্ষা বাকি ছিল। কোর্টের বাইরে অনন্যা সবার সামনে রাজুর হাত ধরলেন। মিডিয়ার ক্যামেরাগুলো ঝলকাতে থাকল। তিনি উঁচু গলায় বললেন, আজ আমি সবকিছু হারতে পারি, টাকা, নাম, প্রতিপত্তি, কিন্তু আমি এই মানুষটাকে ছাড়ব না। ভিড়ের মধ্য থেকে আওয়াজ এলো, লজ্জা করে না? অনন্যা ফিরে তাকিয়ে বললেন, লজ্জা আমার তখন লাগত যদি আমি মানুষ হয়েও মানুষকে ছোট মনে করতাম। পুরো পরিবেশ শান্ত হয়ে গেল। কিছুদিন পর কোনো আড়ম্বর ছিল না, কোনো প্রাসাদ ছিল না, কোনো ভিআইপি বিয়ে ছিল না। একটা ছোট মন্দির, রাজুর মা আর ২-৪ জন সত্যিকারের মানুষ। অনন্যা একটা সাধারণ লাল শাড়ি পরেছিলেন। রাজু কাপা কাপা হাতে মঙ্গলসূত্র নিয়ে দাঁড়িয়েছিলেন। পুরোহিত জিজ্ঞেস করলেন, আপনি কি এই বিবাহের জন্য প্রস্তুত? অনন্যা বিন্দুমাত্র না থেমে বললেন, হ্যাঁ। রাজুর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। হ্যাঁ, তিনিও বললেন। আর সেই মুহূর্তে একজন কোটিপতি মহিলা একজন অটোওয়ালার স্ত্রী হয়ে গেলেন। বিয়ের পর অনন্যা একটা বড় সিদ্ধান্ত নিলেন। তিনি নিজের নামের অনেকগুলো কোম্পানি গরিব শিশু আর বিধবা মহিলাদের নামে ট্রাস্ট করে দিলেন। তিনি বললেন, যদি মানবতা ওপর থেকে না আসে তবে নিচ থেকে তুলে আনতে হবে। রাজু আজও অটো চালায়, কিন্তু এখন মানুষ তাকে মাথা নত করে দেখে, কারণ সে প্রমাণ করে দিয়েছে মানুষের দাম তার পকেট দিয়ে নয়, তার মন দিয়ে মাপা হয়। আজ যখন কেউ অনন্যাকে জিজ্ঞেস করে, আপনার আফসোস হয় না? তিনি হেসে বলেন, আমি কোটি টাকা ছেড়েছি কিন্তু জীবন পেয়েছি। মানুষের জীবন কেবল নিঃশ্বাস প্রশ্বাসের সমষ্টি নয়, বরং তা কিছু নৈতিক মূল্যবোধ এবং উন্নত চেতনার সংমিশ্রণ। কোটিপতি অনন্যা মেহরা এবং সাধারণ অটো চালক রাজুর গল্পটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে অঢেল বিত্ত বৈভব থাকলেই কেউ বড় মানুষ হয় না। প্রকৃত বড় মানুষ সেই যার হৃদয়ে অন্যের জন্য মমতা আছে এবং যার চরিত্রে সততার প্রতিফলন ঘটে। এই গল্পের শিক্ষাগুলোকে কয়েকটি মূল স্তম্ভে ভাগ করা যায়। গল্পের শুরুতে আমরা দেখি অনন্যা মেহরার অঢেল সম্পদ থাকলেও তার অন্তরে ছিল গভীর হাহাকার ও একাকিত্ব।
অন্যদিকে রাজু একজন সাধারণ অটোচালক হয়েও তার মা এবং সামান্য উপার্জন নিয়ে সন্তুষ্ট ছিল। এখান থেকে বড় শিক্ষাটি হল প্রকৃত সুখ টাকার অঙ্কে নয়, বরং মনের শান্তিতে নিহিত। দামি গাড়ি বা আলিশান বাংলো মানুষের একাকিত্ব ঘোচাতে পারে না, যদি না সেখানে নিঃস্বার্থ ভালোবাসার ছোঁয়া থাকে। রাজু সেই অমোঘ উক্তি, টাকা নেই কিন্তু মা আছে, তাই আমি ধনী, আমাদের শেখায় যে সম্পর্কের প্রাচুর্যই হল মানুষের আসল সঞ্চয়। আমাদের সমাজ প্রায়ই মানুষকে বিচার করে তার পেশা এবং ব্যাংক ব্যালেন্স দিয়ে। অনন্যা যখন একজন অটো চালকের মধ্যে নিজের হারানো মানবিকতা ও বিশ্বাস খুঁজে পেলেন, তখন সমাজ তাকে মানসিকভাবে অসুস্থ আখ্যা দিতে দ্বিধা করেনি। কিন্তু অনন্যার চরিত্রটি আমাদের শেখায় লোকলজ্জার চেয়ে নিজের আত্মসম্মান ও মানসিক শান্তি অনেক বেশি দামি। সত্যের পথে চলতে গেলে এবং সঠিক সিদ্ধান্ত নিতে গেলে সমাজের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস রাখতে হয়। আভিজাত্যের মিথ্যে মুখোশ খুলে ফেলে একজন মানুষকে কেবল মানুষ হিসেবে গ্রহণ করাই হল প্রকৃত আধুনিকতা। রাজুর চরিত্রটি সততার এক অনন্য দৃষ্টান্ত। সে অনন্যার কাছ থেকে ভাড়ার অতিরিক্ত টাকা নিতে অস্বীকার করে প্রমাণ করেছে যে মেহনতের পয়সায় যে তৃপ্তি আছে তা দানে পাওয়া দামি উপহারে নেই। এমনকি শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত হওয়ার পরেও সে তার আদর্শ থেকে বিচ্যুত হয়নি। রাজুর মা যখন ৫ লাখ টাকার চেক ছিঁড়ে ফেলেন, তখন তিনি আসলে সমাজের কুৎসিত লোভী মানসিকতাকেই তুচ্ছ জ্ঞান করেছেন। তাদের জীবন থেকে শিক্ষা পাওয়া যায় যে দারিদ্র মানুষকে ছোট করতে পারে না, যদি তার মেরুদণ্ড সোজা থাকে। উঁচু দালানের বিলাসিতায় ছিল যে শূন্য প্রাণ, অটোর চাকার শব্দে পেল সে জীবনের নতুন গান। হাতে ছিল যার কোটি টাকা আর হীরের অলঙ্কার, একাকিত্বের রাতে তার ছিল অশ্রুই উপহার। রাজু এক নাম, ঘামে ভেজা সাধারণ এক বীর, অভাবের ঘরেও যার ছিল আকাশ সমান স্থির। মায়ের দোয়া আর সততার রুটি এই তো তার ধন। মেকি দুনিয়ার ভিড়ে সে খুঁজে পায় এক আপন মন। আভিজাত্যের প্রাচীর ভেঙে হল হৃদয়ের জয়। টাকা দিয়ে কি আর ভালোবাসা কেনা সম্ভব হয়? লোভের সমাজ ছড়ালো বিষ, রুখতে চাইল পথ। মমতার কাছে হার মানল সব মিথ্যে দম্ভরথ। কোটি টাকা নয়, শান্তি মেলে সামান্য ছায়ার তলে। স্বার্থের এই ধুলোয় মানুষ আজও মানুষের কথা বলে। মানুষের দাম পকেটে নয়, থাকুক তা মগজে আর মনে। মানবতা আজও বেঁচে আছে ঠিক রাজু অনন্যার সনে। বন্ধুরা, যদি এই গল্প আপনাদের মন ছুঁয়ে যায় তবে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আবার দেখা হবে নতুন এক মন ছুঁয়ে যাওয়া গল্পের সাথে। ততক্ষণ নিজেদের পরিবারকে আগড়ে রাখুন, সম্পর্কগুলোকে সাজিয়ে রাখুন।